আমার নাম হোসেন আহমেদ জয়। আমি আমার শর্টকাট ইন্ট্রোডাকশন এখানে দিচ্ছি। ফুল নেম হচ্ছে হোসেন আহমেদ জয়। আমি হচ্ছি ঠিক আছে, আমি হচ্ছি ওনার আর হচ্ছে সোল ইনস্ট্রাক্টর। একমাত্র আমিই পড়াই এই প্রতিষ্ঠানে, দ্য বিজনেস কোচ। আমার মাস্টার্স শেষ হয়েছিল 2023-তে। 2 বছর ধরে আমি প্রাইভেট লেসেন্সে আছি। আর এই বছরই আমি আমার নিজের প্রতিষ্ঠান শুরু করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দ্য বিজনেস কোচ। এই প্রতিষ্ঠানে আমি বর্তমানে ইন্টারমিডিয়েটের ইংলিশ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই দুইটা সাবজেক্ট আমি পড়াচ্ছি। আমার নিজের ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডিজ ছিল, এই জন্য আর বিজনেস স্টাডিজের এই দুইটা সাবজেক্টই আমার সবচাইতে বেশি ফেভারিট ছিল। এই জন্য আমি ইংলিশের পাশাপাশি স্ট্যাটিস্টিক্সটাও নিয়েছি পড়ানোর জন্য। আজকে ইনশাল্লাহ আমি দুইটা টপিকের বা দুইটা সাবজেক্টের বলতে পারেন, দুইটা সাবজেক্টের উপর একটা সংক্ষিপ্ত ডেমো ক্লাস নেব অ্যাজ এন ইন্ট্রোডাকশন। তো আপনারা যারা এই বছর ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছেন, আপনাদের এসএসসি লেভেলের শর্ট সিলেবাস ছিল, সেখানে আপনাদের অনেক কিছুই পড়ানো হয়নি। ইন্টারমিডিয়েট আর এসএসসি সিলেবাস অনেকটাই সেম, ইন্টারমিডিয়েটে এক্সট্রা কিছু অবশ্যই আছে, বাট ইন্টারমিডিয়েট আর এসএসসি যে মেইন গ্রামাটিক্যাল টপিকগুলো ছিল সেগুলো অলমোস্ট সেমই ছিল। বাট যেহেতু আপনারা শর্ট সিলেবাসে ছিলেন, আপনাদের ট্রান্সফরমেশনের পড়ানো হয়েছে, ন্যারেশন পড়ানো হয়েছে, রাইট ফর্ম অফ পড়ানো হয়েছে। বাট একটা মেইন টপিক মিসিং ছিল, যেটা ইন্টারমিডিয়েটে আছে, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো এই কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে 1 × 5, দ্যাট ইজ 5 মার্কস আপনাদের ইন্টারমিডিয়েটে। 5টা আসবে, 5টাই পারতে হবে। এখন নর্মালি এসএসসি লেভেলের নলেজটা থাকলে আপনারা এটার অনেকখানি এগিয়ে থাকতেন, কারণ ইন্টারমিডিয়েটটা আর একটু অ্যাডভান্স লেভেলের হয়। বাট সিন্স আপনাদের এসএসসি লেভেলে আপনারা কমপ্লিটিং সেন্টেন্স পড়েন নেই, আমি আজকে আপনাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সের খুব বেসিক থেকেই শুরু করতে যাচ্ছি। একটা কথা মনে রাখা দরকার, যে কমপ্লিটিং সেন্টেন্স আসলে বাকি সব গ্রামার থেকে আলাদা। আপনি ট্রান্সফরমেশনে লাইনের থেকে বেশিরভাগ অংশটা পেয়ে যান, শুধু একটা দুইটা ছোট চেঞ্জেস করতে হয়। অথবা রাইট ফর্ম ও ভার্বে আপনাকে শুধু ড্যাশে একটা শব্দ বসাতে হয়। বাট কমপ্লিটিং সেন্টেন্সে আপনার যদি একটা খণ্ড দেয়া থাকে, আরেকটা খণ্ড পুরোটাই আপনাকে লিখতে হবে নিজের বুদ্ধি খাটিয়ে বা হচ্ছে নিজের চিন্তা ভাবনা থেকে। তো আজকে কমপ্লিটিং সেন্টেন্সের আমরা যে রুলটা করব সেটা হচ্ছে ইফ এর রুল। ঠিক আছে, ইফ অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্সের ক্লজ আর ফ্রেজের মধ্যে একটা, এটা কয়েকটা নিয়ম আছে। আর ইফ এর ক্ষেত্রে কয়েক টেন্সগুলো আসলে সুইচ করে। আমরা কমপ্লিটিং সেন্টেন্সের যে বাকি নিয়ম কানুনগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদি একটা খণ্ড প্রেজেন্টে হয়, আরেকটা খণ্ড প্রেজেন্টেই হবে। একটা খণ্ড যদি পাস্টে হয়, তাহলে আরেকটা খণ্ড পাস্টে হবে। বাট এরকম কয়েকটাই আছে যেগুলোর ক্ষেত্রে টেন্স আসলে একটু অন্যরকম আচরণ করে, যে একটা খণ্ডের টেন্সের সাথে আরেকটা খণ্ডের টেন্স মিলে না। তো মুখের ভাষায় তো অবভিয়াসলি সব কিছু বোঝা যায় না, এক্সাম্পল দিলেই আপনারা বুঝতে পারবেন। বাট আগে আমি আপনাদেরকে স্ট্রাকচারটা দেখিয়ে দিই, যে ইফের 4 ধরনের স্ট্রাকচার আছে। আমি যদি স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাই, যে ইফ এর সাথে ইফের পরের অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, পরবর্তী যেই পোর্শনটা আছে সেটাও
প্রেজেন্ট অথবা ফিউচারেই হবে। ইফের পর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এরপরে খণ্ডটা হবে সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। And finally, যদি ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সাবজেক্ট প্লাস would have plus V3 plus বাকি অংশ হবে। এই তিনটাই হচ্ছে মেইন স্ট্রাকচার। দেখেন ইফের পর যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, বাকি যে পোর্শনটা আছে সেটাও প্রেজেন্টে অথবা ফিউচারে যাবে। এখানে অবলাইক দিয়েছি কারণ দুইটার একটাই, যে কোনো একটা হতে পারে, বাট কথার ধরনই অর্থ বুঝলেই বোঝা যায় যে আসলে বর্তমানের পর আমি ভবিষ্যৎ বোঝাবো নাকি বর্তমানে বোঝাবো। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের জন্য বাংলায় বলি যে মনে করেন ইফের বাংলা হচ্ছে যদি, ইফের পর লেখা আছে ইফ ইউ স্টাডি প্রপারলি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমি সফল হবা, রাইট? প্রথম অংশ প্রেজেন্টে বলেছি যদি ভালোভাবে পড়াশোনা করো, এখন বর্তমানে করো, প্রেজেন্ট, তুমি সফল হবা। এখন পড়াশোনা করলে এখনই কিন্তু সফল হয়ে যাচ্ছ না, এটা ভবিষ্যতের ব্যাপার। তো এই অংশে প্রেজেন্ট, তারপরের অংশে ফিউচার, তাই না? তো এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে যে তুমি কিভাবে লাইনটাকে কমপ্লিট করতে চাও, সেটার জন্য তোমার ফিউচার হবে নাকি প্রেজেন্ট হবে এটা তোমার মন মর্জির খেয়াল মতো। বাট হ্যাঁ, অবশ্যই লাইনটা অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ যদি না হয় সেই ক্ষেত্রে আসলে লাইনটা একসেপ্টেবল না। নেক্সট আপ, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফের পর পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশটা আমরা কমপ্লিট করব। সবার আগে একটা সাবজেক্ট লিখবো, তারপর একটা উড লিখবো, আর উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা তোমাদের রাইট ফর্ম ও ভার্বে অলরেডি জানার কথা, যে উড একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পর সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এটার সাথে ভার্বের সাথে এস বাই এস আইএনজি কোনো কিছুই হবে না, এক্স্যাক্টলি ভার্বের যে মেইন চেহারাটা সেটাই। আর তারপর বাকি অংশ তুমি যা লিখতে চাও লিখবা। এখন শুনতে একটু অড লাগতেছে, বাট যখন আমরা এক্সাম্পল দেব, যখন আমরা সলভ করব, তখন এই জিনিসটা আসলে যথেষ্ট সহজ লাগবে আশা করি। আর ইফের পর এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সাবজেক্টে পরে এখানে বসতো উড, এখানে বসবে উড হ্যাভ। আর উডের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উড হ্যাভ এর পর সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা হচ্ছে V3, তাই না? V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তারপর বাকি অংশ আমার যেভাবে খুশি আমি মিলিয়ে নেব। আগে আমরা এই তিনটার কয়েকটা এক্সাম্পল দেখে সলভ করি, আর তারপর যেটা একটু অড, যেটা একটু অন্যরকম, সেটা আমি তোমাদেরকে দেখাবো। ইফের নিয়মের মতোই, কিন্তু ইফটা সেখানে আসলে থাকে না। বাট আগের কাজ আগে করা যাক, তারপরেরটা তারপর দেখা যাবে। তো ইমাজিন ইফ দিয়ে তার যে কোনো একটা প্রশ্ন লিখি, ইফ ইউ মেইনটেইন ফিটনেস রুটিন। অলরাইট, যদি তুমি একটা ফিটনেস রুটিন মেইনটেইন করো, আচ্ছা যদি ফিটনেস রুটিন মেইনটেইন করো তাহলে কি হতে পারে? অনেক কিছু হতে পারে। তুমি সুস্থ থাকবা,
তাই না? তোমার হার্ট ভালো থাকবে, তোমার লিভার ভালো থাকবে, তোমার ব্রেন ভালো থাকবে, অনেক কিছুই। আমি যে কোনো একটাও লিখতে পারি, বাট ওভারঅল আমি লিখতে পারি যে তুমি সুস্থ থাকবা। তো এইখানে খেয়াল করো, ইফের পর সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর তারপর বাকি অংশ। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। বাট নেভারদালেস এটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, তাতে কিছু যায় আসে না। প্রেজেন্ট আছে তার মানে পরের অংশটা হয়তো প্রেজেন্ট হবে, নয়তো ফিউচার হবে। এখন আমি প্রেজেন্টে লিখে একটা দেখাই। যদি তুমি ফিটনেস রুটিন মেনটেন করো, ইউ ক্যান বি হেলদি। ওকে, এটা গেল প্রেজেন্টের অংশ। অথবা তুমি লিখতে পারো ইউ উইল লিড আ হ্যাপি লাইফ। তো খেয়াল করো, প্রথম যে পোর্শনটা এটা কি আমি প্রেজেন্টে লিখেছি, তাই না? ক্যান একটা মডাল অক্সিলারি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই অংশটা যেটা সাবজেক্ট, তারপরে উইল, তারপরে V1, এটা কি ফিউচারের একটা স্ট্রাকচার, রাইট? তো প্রেজেন্টেও লেখা গেছে, ফিউচারেও লেখা গেছে। এটা তোমার ইচ্ছা যে তুমি পরের অংশ আসলে কিভাবে কমপ্লিট করতে চাও। ঠিক আছে, প্রেজেন্টেও লেখা যায়, ফিউচারে লেখা যায়। আমার মন মর্জি মতো আমি যে কোনো একটা লিখতে পারি। নাও প্রেজেন্টের পরে আমরা যদি পাস্ট ইনডিফিনিটের একটা স্ট্রাকচারে যাই, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আগে জেনে নাও। পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। নেক্সট, যদি আমরা পাস্ট পারফেক্টে যাই, পাস্ট পারফেক্টের তফাৎটা কোথায়? যে সাবজেক্ট থাকবে ওটা সব টেন্সেই থাকে, সাবজেক্ট কোথায় না থাকে? সাবজেক্ট সব জায়গাতেই থাকে। তো সাবজেক্টের পরে একটা অক্সিলারি থাকে, সেটা হচ্ছে হ্যাড। হ্যাডের পরে V3 থাকে, আর তারপর থাকে অবজেক্ট বা বাকি অংশ বলতে পারো। তো দুটা স্ট্রাকচার খুব ভালো মতোই খেয়াল রাখতে হবে, যেন ইফের পরে আইডেন্টিফাই করা যায় যে এটা ইনডিফিনিট নাকি এটা পারফেক্ট। তো দেখা যাক। আমরা যদি if you came to our house, alright, if you came to our house, যদি তুমি আমাদের বাসায় আসতে। বাসায় আসার পর কি করে নর্মালি মানুষ? হয়তো আপ্যায়ন করে, অথবা হচ্ছে মনে করেন আপনার খুব খারাপ শত্রু, আপনি একদম লাথি মেরে বের করে দিতেন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনারা লাথি মেরেই বের করে দিবেন। তো সেই ক্ষেত্রে ইফের পর আমাদের স্ট্রাকচারটা কি ছিল মনে করেন? ইফের পর এই যে আমার সাবজেক্ট, সাবজেক্টের পরে V2, রাইট? তো অবভিয়াসলি এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো স্ট্রাকচারে কি ছিল? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে একটা উড, তারপর V1। তো আমরা যদি লাথি মেরে বের করে দিতাম, এটার ইংরেজি লিখতে চাই যে ইফ ইউ কেম টু আওয়ার হাউস, আই সবার আগে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের জায়গায় লিখলাম আই এর পরে কি লিখতে হবে? একটা উড লিখতে হবে। আই উড, লাথি মেরে বের করে দাও। লাথি মানে ইংরেজিটা কি? কিক। আই উড কিক, বাকি অংশ ইউ আউট। আমি তোমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিতাম যদি তোমরা আমার বাসায় আসতা। ঠিক আছে, ইউ হচ্ছে তুমি অথবা তোমরা, চিন্তা একটা করে নাও যেটা তোমার ভালো। আরো একটা এক্সাম্পল দেখা যাক। ইফ আমার ফ্রেন্ডের নাম লিখে দিই। ইফ জেমস স্টাডিড প্রপারলি। ঠিক আছে, অলরাইট, আমার বন্ধু জেমস যদি ভালোভাবে পড়াশোনা করতো অতীতকালে, রাইট? যদি ভালোভাবে পড়াশোনা করতো কি হতো?
টেস্টে ফেল করতো না। আমি ধরে নিচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে নেই ও কলেজে পাশ করেছিল নাকি ফেল করছিল, বাট আমি ধরে নিচ্ছি ও ফেলই করছিল। ঠিক আছে, তো এখানে আমি যদি কমপ্লিট করতে চাই বাকি অংশ কি লিখবো, যদি জেমস ভালোভাবে পড়াশোনা করতো সে ফেল করতো না। তো জেমসের বদলে আমি সাবজেক্টের জায়গায় লিখতে পারি জেমসও লিখতে পারি, অথবা হি লিখতে পারি হি। তো সাবজেক্ট লেখা শেষ, তারপরে আমি কি লিখবো, উড লিখবো। কেন এখন ওই স্ট্রাকচারটাই ফলো করছি, খেয়াল করেন, এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে V2 আর তারপর বাকি অংশ, এটা এখনো কি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারেই আছে, তাই না? তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে থাকলে আমি সলভ করবো কি দিয়ে, সাবজেক্টের পরে উড, তারপরে V1, তারপর আমার যেটা খুশি লিখে দেবো। তো জেমস উড করতো না, নট, অলরাইট, উড নট। If James studied properly, James would not fail. James would not fail in the test exam. All right? In the test exam. তো সমাধান হয়ে গেল। ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে তারপরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পর, সরি এক মিনিট, সাবজেক্টের পর এই যে হচ্ছে আমার would, আর তারপরে এই যে হচ্ছে আমার V1। আর নট সব সময় একটা অক্সিলারির পিছনেই থাকে। নট কখনো অক্সিলারি ছাড়া বসতেও পারে না একা একা, আর যখন বসে তখন অক্সিলারির পিছনে বসে। আশা করি এটা ক্লিয়ার। ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট থাকে, আশা করি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা মনে আছে, কি ছিল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ছিল, রাইট? এখন দেখা যাক যে যেগুলো আসে, if I had got, ওকে, গট ব্যবহার না করি, অন্য কিছু ব্যবহার করি, if I had won a lottery, ওকে, if I had won a lottery, look, সবার আগে if দিয়ে শুরু হয়েছে, if এর পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে had, had এর পরে V3, রাইট? তো অবভিয়াসলি এই জিনিসটা হচ্ছে কি একটা পাস্ট পারফেক্টের উদাহরণ। এখন পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশ কিভাবে সলভ করতে হতো, পরের অংশে সবার আগে একটা সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরে একটা would have, তারপরে একটা V3, আর তারপরে বাকি যেটা ইচ্ছা করে। তো আগে আমরা অর্থটা বুঝে নিই। ইফ যদি I had won a lottery, আমি ওয়ান জিতে যেতাম, এ লটারি একটা লটারি, লটারি জিতলে কি করব, তো সবার আগে সাবজেক্ট, সাবজেক্ট কে, আমি হলে সাবজেক্ট আই, তারপর স্ট্রাকচার অনুযায়ী একটা would have লেখার কথা, রাইট? I would have, কেনা, কেনা ইংরেজি কি, বাই, বাই এর V3, বাই এর পাস্ট পার্টিসিপল কি, BOUGHT। তো I would have bought, কি কিনতাম, এ প্রাইভেট জেট, ওকে, আমি একটা বিমান কিনতাম। বাট ধরে নিচ্ছি লটারি জিতে আমি কিনতে তো পারবো না বিমান, বাট রিয়েলিস্টিক একটা কিছু কিনে ফেলি, ঠিক আছে? ওই বিমানের জায়গায় রোলস রয়েস, আচ্ছা, নামটা বড় হাতে লেখা দরকার ছিল, বাট ওটা পাংচুয়েশন মার্কের সমস্যা। এখানে আপনি ছোট হাতে লিখলেও আপনারটা কেটে দেবে না, বাট পাংচুয়েশনে হয়তো কাটবে। এনিওয়েজ, যদি আমি একটা লটারি জিততাম, আই উড হ্যাভ বট এ রোলস রয়েস, আমি একটা রোলস রয়েসের গাড়ি কিনতাম, অলরাইট? এখন আপনাদের যদি ইচ্ছা করে যে দান করতেন, তখন লিখতেন আই উড হ্যাভ ডোনেটেড দ্য মানি টু দ্য পুয়ার, তাই না? অথবা আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য। এখানে আমি যদি কমপ্লিট করতে চাই, খেয়াল করেন, ইফ এর পর দ্য ডক্টর হচ্ছে আমার সাবজেক্ট, তারপরে একটা হ্যাড, আর কাম হচ্ছে কি V3, তাই না? কাম হচ্ছে প্রেজেন্ট ফর্মে যেটা, পাস্ট ফর্মেও, সরি পাস্ট পার্টিসিপল ফর্মেও সেটাই, কাম, কেম, কাম। ওই একইভাবে আরো একটা আছে এরকম, দেখেন, বিকাম, পাস্টে হয় বিকেম,
আর পাস্ট পার্টিসিপলে আবার ঘুরে গিয়ে বিকামই হয়। তো এখানে যেহেতু হ্যাড আছে, হ্যাডের পরে জীবনেও তো আর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে না, তো অবভিয়াসলি এটা পাস্ট পার্টিসিপলেই বসা আছে। হ্যাভ হ্যাজ হ্যাডের পর V3 হয়, এটা আপনাদের রাইট ফর্ম ভার্বের কাজে লাগবে। বাট এখন যেহেতু ইফের পরে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তো আমি সলভ করব কিভাবে। সবার আগে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কে ছিল? যে আমরা ফেরত আসতাম না। আমরা ইংরেজি কি? উই। আমরা তারপর ফেরত আসতাম না, উড হ্যাভ নর্মালি লেখার কথা, বাট আমি আপনাদেরকে আগেই বলেছি যে নটটা যখন বসে সেটা হচ্ছে অক্সিলারির পিছনে বসে, তাহলে উড নট হ্যাভ। তো উই উড নট হ্যাভ ফেরত আসা, ফেরত আসা ইংরেজি কি? কাম ব্যাক। তো উই উড নট হ্যাভ কাম ব্যাক, আমরা ফেরত আসতাম না। হ্যাভ এর পর V3, এখানে দেখতেই পাচ্ছেন কাম কেম, V3 তে আবার কি? কামই হয়। তাহলে ডাক্তারটা যদি আর একটু আগে আসতো, বা ধরে নেন যদি সময় মতো আসতো, উই উড নট হ্যাভ কাম ব্যাক, আমরা ফেরত আসতাম না। হ্যাড হচ্ছে নর্মালি একটা অক্সিলারি, তাই না? নর্মালি একটা অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। বাট যেই বনে আসলে বাঘ থাকে না, সেই বনে শেয়ালই নিজেকে বাঘ মনে করে। তো মনে করেন অক্সিলারির পরে নর্মালি থাকবে কি? একটা মেইন ভার্ব থাকবে, তখন অক্সিলারি হচ্ছে শেয়াল, মেইন ভার্ব হচ্ছে বাঘ। এখন যদি মেইন ভার্বটা মিসিং হয়, তখন এই অক্সিলারিটাই মেইন ভার্বের মতোই কাজ করবে। দ্যাট মিনস তখন শেয়ালটাই বাঘ হয়ে যাবে। তো আমি যদি এক্সাম্পল দিই, তাহলেই হয়তো আপনারা বেটার বুঝতে পারবেন। যে হ্যাড দিয়ে একটা লাইন শুরু করলাম, আগেরটা যেটা আমি লিখেছিলাম, মনে করেন হ্যাড আই এ লট অফ মানি, লট অফ মানি। খেয়াল করেন আমি আগেই বলেছি যে হ্যাডের দিয়ে যেটা শুরু হয় সেটা কিন্তু ইফ এর নিয়মটাকেই ফলো করে। তো আমি আগে এখানে আইডেন্টিফাই করব যে এইখানে আসলে কোন টেন্সটা আছে। ঠিক আছে, খেয়াল করেন আই হচ্ছে কি এখানে আমার সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্ব হিসেবে আছে। এখন এটা কোন ভার্ব? খেয়াল করেন বাকি যে অংশটা লেখা এ লট অফ মানি, এখানে কি কোনো ভার্ব আছে, কোনো অ্যাকশন আছে, কোনো কাজ আছে? এখানে কিন্তু কোনো অ্যাকশন বা কোনো কাজ নাই। তার মানে হচ্ছে কি এখানে হ্যাডই হচ্ছে একমাত্র ভার্ব। তো যেহেতু অক্সিলারির পাশে কোনো মেইন ভার্ব নাই, এই এখন মেইন ভার্ব। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটাই মেইন ভার্ব। তো সাবজেক্ট মেইন ভার্ব, আর হ্যাডটা কি? একটা V2, তাই না? হ্যাভ হ্যাজ হচ্ছে V1, হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে V1, হ্যাড হচ্ছে V2। তো সাবজেক্ট V2, বাকি অংশ এটা কোন টেন্সের আন্ডারে পড়ে? পাস্ট ইনডিফিনিটেড টেন্সে। তো আমি ধরে নেব এই পোর্শনটা একটা পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের সমাধান কিভাবে করতাম? সাবজেক্ট উড V1। তো খেয়াল করেন হ্যাড আই এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো। কাল্পনিকভাবে আমি ধরে নিচ্ছি এখানে একটা যদি আছে, যদিও ইফ লেখে নাই। এটাই হচ্ছে ট্রিক, যে ইফটা তারা লেখে না, বাট হ্যাড সামনে থাকা মানে এখানে কাল্পনিকভাবে একটা ইফ আছে। তো যদি আমার কাছে টাকা থাকতো, এইবার ধরে নেন আমি গরিবদেরকে সাহায্য করতাম, তো সেই ক্ষেত্রে আই সাবজেক্ট শুরু হবে, আই সাবজেক্ট লেখার পরে একটা উড লেখার কথা, আই উড, তারপরে কি? হেল্প the poor. অলরাইট, আই উড হেল্প দ্য পোর। কেন? কারণ আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে দেওয়া আছে, সাবজেক্ট আছে, V2 আছে, বাকি অংশ আছে, তাই না? এটা তাহলে কি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, তাই সাবজেক্ট উড, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। রাইট, এখন মনে করেন এইখানে had he ওকে, হ্যাড হি বিন ওয়েল, যদি সে সুস্থ থাকতো, অথবা হ্যাড হি বিন ফিট। ঠিক আছে, আপনাদের যদি ওয়েল মাথায় না ঢুকে, মনে করেন এখানে হ্যাড হি বিন ফিট, যদি ফিট। দেখেন লাইনটা শুরু হয়েছে হ্যাড দিয়ে, দ্যাট মিনস হোয়াট? এখানে কাল্পনিক একটা ইফ আছে। তো আমি ধরে নিচ্ছি এখানে সামনে একটা ইফ আছে। এবার আমি আইডেন্টিফাই করব ইফের পরে এটা আসলে কোন অংশটা দেওয়া আছে,
তাই না? খেয়াল করেন এখানে এই যে আমার সাবজেক্ট হি হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে হ্যাড একটা ভার্ব, আর বিনও কি আর একটা ভার্ব, রাইট? যে বিনটা কিভাবে হয়, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট, তাই না? এটা হচ্ছে V1 ক্যাটাগরি, V2 তে এটা হয়ে যায় কি ওয়াজ অথবা ওয়ার, আর V3 এটা হয়ে যায় বিন। তাহলে এই যে বিনটা দেওয়া এটা হচ্ছে কোন ফর্মে দেওয়া আছে, V3 তে দেওয়া আছে। এবার চিন্তা করেন সাবজেক্ট আছে, যেহেতু এখানে একটা ভার্ব আছে তার মানে হ্যাডটা এখানে কি অক্সিলারি ভার্ব, আর এইটা হচ্ছে আমার মেইন ভার্ব। বনে বাঘ আছে তাই এখন অক্সিলারির মতোই থাকবে, আগেরটার মতো না। এইখানে কোনো মেইন ভার্ব ছিল না তাই হ্যাডকে আমি মেইন ভার্ব ধরে নিছি, বাট এইখানে যেহেতু একটা ভার্ব এক্সট্রা আছে তাহলে হ্যাডটাকে আমি ধরে নেব অক্সিলারি। তো সাবজেক্টের পরে হ্যাডের পরে V3, অবভিয়াসলি এটা কোন টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কোনটা ছিল, স্ট্রাকচার এই ইফের পর পাস্ট পারফেক্ট থাকলে শুরু হবে সাবজেক্ট দিয়ে। তো হ্যাড হি বিন ফিট, যদি সে সুস্থ থাকতো, সে বাংলা কি হি, সরি সের ইংরেজি কি হি, হি এর পর একটা উড হ্যাভ অটোমেটিক্যালি বসার কথা, সে উড হ্যাভ, যদি সে সুস্থ থাকতো সে অবশ্যই খেলতো, তাহলে হি উড হ্যাভ প্লেড, কি খেলতো, দ্য ম্যাচ, ধরে নিলাম হি উড হ্যাভ প্লেড দ্য ম্যাচ, অলরাইট? তাহলে হ্যাড হি বিন ওয়েল হি উড হ্যাভ প্লেড দ্য ম্যাচ, যদিও এখানে ইফ নাই বাট এটা ইফের নিয়মকেই একদম অনুকরণ করছে, ঠিক আছে? আশা করি আপনাদের এই পুরোটা ক্লিয়ার। যদি আসলে আমার প্রতিষ্ঠানে ভর্তি হতে চান সেটার জন্য আমি আপনাদেরকে আসলে হালকা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যে প্রতিষ্ঠানের নাম অলরেডি আপনাদেরকে আমি দিয়েছিলাম, যে দ্য বিজনেস কোচ, রাইট? দ্য বিজনেস কোচ, এটা হচ্ছে আপনার মতিঝিল মডেল স্কুল এর একদম পাশে, ঠিক আছে? বিসাইড মতিঝিল মডেল স্কুল, বাসাবো শাখা। হ্যাঁ, এটা হচ্ছে ওই মতিঝিল আবাসিক এলাকায় যেটা, যে মতিঝিল কলোনি সেটা না, যেটা বাসাবোতে আছে একদম ওটার পাশেই। বিল্ডিং এর নাম হচ্ছে কেয়ার বিল্ডিং 2। ওকে, ইংরেজি ক্লাস সপ্তাহে 3 দিন হয়, সেটা হচ্ছে সানডে, টিউসডে অ্যান্ড থার্সডে, ঠিক আছে? টাইম হচ্ছে এখন একটাই ব্যাচ রানিং আমার, 3টা 30 থেকে 5টা 45 পর্যন্ত আর কি, 2টা সাবজেক্টের ক্লাস প্রত্যেকদিন আমি নিয়ে থাকি, ঠিক আছে? আর আপনাদের জন্য এই নভেম্বর মাসে যারা ভর্তি হবেন, নভেম্বর পুরোটাই আপনাদের ডেমো ক্লাস হিসেবে থাকবে। ওকে, এইটার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না, নভেম্বর পুরোটা আপনি পড়ে দেখেন, যদি আপনার ভালো লাগে ডিসেম্বর থেকে আমাকে কন্টিনিউ করবেন, এবং ডিসেম্বরে মান্থ এন্ডে গিয়ে আপনি আমাকে ফি দেবেন, আমি অ্যাডভান্স ফি নেই না। আর নভেম্বর আপনার পুরোটাই ডেমো ক্লাস, আপনি যখনই ভর্তি হবেন আপনি পুরো মাস ক্লাস করে দেখতে পারেন। বাট হ্যাঁ, আপনাদের জন্য আমার পরামর্শ অবশ্যই এটা থাকবে যে তাড়াতাড়ি ভর্তি হন। কেন হন এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই বছর ইন্টারমিডিয়েটে কিন্তু 38%, ঠিক আছে, ইংলিশ 38% ফেল করেছে, ঠিক আছে? এইটাই সাবজেক্ট ওয়াইজ সবার যে কমন সাবজেক্ট সেটার মধ্যে ইংলিশেই ফেলের হার সবচাইতে বেশি। আর আপনাদেরকে যদিও কলেজ বলে 2 বছর, এটা কখনো আসলে 2 বছর না। আপনার এই বছর নভেম্বর রানিং, আমি ধরে নিচ্ছি এই বছর আপনার কাছে 2 মান্থ আছে, অলরাইট? 2 মান্থ, পরের বছরের পুরা 12 মান্থ। আর যদি সবকিছু ঠিক থাকে ইন্টারমিডিয়েটের টাইম হচ্ছে এপ্রিল মাসে, এপ্রিলের 1 তারিখ থেকে ইন্টারমিডিয়েট শুরু হয়। এই বছর এই গণ অভ্যুত্থানের কারণে যদিও রুটিনটা পিছাইছে, হয়তো তারপরে ব্যাচ থেকে আর পিছালো না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি ওখানে পাবেন আর 3 মান্থ। তো অ্যাকচুয়ালি আপনার সময় কতটুকু দেখেন, 12 3 15 2 17 মাস।
আর এই 17 মাস কিন্তু আপনার পড়াশোনার জন্য না, কারণ ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনার কলেজ আপনাকে আর পড়াবে না, টেস্টের পর আপনার ক্লোজ। তো বাকি থাকলো কত? 14 মাস। এই 14 মাসের ভিতরে ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি আর ইয়ারলি এক্সামে চলে যাবে আরো 2 মান্থ। সেকেন্ড ইয়ারের টেস্ট হবে, প্রি টেস্ট হবে। তো আমি ধরে নিচ্ছি পরীক্ষা টরীক্ষা কাটা ছাটা করেও 3 মাসের মতো আপনার কলেজ লাইফে পরীক্ষাতেই যাবে। তো আলটিমেটলি আপনি সময় পাচ্ছেন কত? 11 মাস। 2 বছরের পড়া, যেটা 1 বছরেরও কম সময়েই আপনাকে পড়তে হবে। আর ইংরেজি বইয়ের সাইজ তো আপনাদেরকে আমার বলার দরকার নেই, বিশাল বড় বই। আর এক একটা পাবলিকেশনস এক একটা বই লিখেছে। যতই পড়েন না কেন, ইংলিশের সিলেবাস আসলে কোনোদিনই ফুরায় না, ফুরাবেও না। ইউনিভার্সিটিতেও আপনি 4-5 বছর ইংলিশ ডিপার্টমেন্টে পড়বেন, তারপর আপনি ইংরেজির বাপ মা তো হতে পারবেন না। তো এখন থেকে যদি শুরু করেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর আপনার যে ব্যাচমেটরা বলবে যে আরে ফার্স্ট ইয়ারে পড়া লাগে নাকি, সেকেন্ড ইয়ারে পড়িস, ওই সেকেন্ড ইয়ারে যেগুলো পড়তে গেছিল না, ওইগুলাই হচ্ছে এই 38%। তার সেকেন্ড ইয়ারে উঠার সাথে সাথে দেখছে 4-5 মাস পরেই প্রি টেস্ট পরীক্ষা, তো পড়বে কখন? আর মানে কখনই ওটার বলে লাভ নাই, কারণ আপনাদের ইন্টারমিডিয়েটে বাকি সাবজেক্টের লোডও কিন্তু বাড়ে। অ্যাকাউন্টিং 2টা পেপার, ফিন্যান্স 2টা পেপার, ম্যানেজমেন্ট 2টা পেপার, পরিসংখ্যানও তো 2টা পেপার। তো যদি এখন পড়াশোনা শুরু করেন, তাহলেই আশা করা যায় আপনি ভালো করবেন, তাই না? কারণ ওই মনে করেন আপনি 38%-এর ভিতরে নাই, তাই না? বাকি যে 62% আছে, এটার ভিতরেই আপনি আছেন, আপনি ইংরেজিতে পাশ করছেন। বাট লেটস ফেস ইট, 50 পেয়ে পাশ করলে কি যায় আসে? কে গুনবে? কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাও আপনি দিতে পারবেন না যখন রিকোয়ারমেন্ট দেবে যে ইংলিশে মিনিমাম A- পাইতে হবে। A- মানে তো জানেনই 60 মার্কস। এটা কিন্তু হালুয়া না, আকাশ থেকে পড়বে না, তাই না? সুতরাং পড়াশোনা যদি এখন শুরু করেন, দ্যাট উড বি দ্য স্মার্ট চয়েস। অ্যাটলিস্ট আপনাদের মধ্যে যারা আসলে লেখাপড়া নিয়ে সিরিয়াস আর যারা লাইফে কিছু হতে চান, তাদের পড়াশোনা এখনই শুরু করা ভালো। কারণ সময় দৌড়াচ্ছে, সময় থেমে থাকবে না। ওই ডিসেম্বর মাস ইয়ার এন্ড বলে সেলিব্রেট করবেন, জানুয়ারি মাস খেলাধুলায় সেলিব্রেট করবেন, ফেব্রুয়ারি মাস ভ্যালেন্টাইন্স ডেতে সেলিব্রেট করবেন, করতে থাকেন, কিন্তু জীবন থেমে থাকবে না, সময় দৌড়াতে থাকবে। থ্যাংক ইউ। স্যারের নাম্বার হচ্ছে 01898981306। এটাতে হোয়াটসঅ্যাপও আছে, অথবা আপনি চাইলে ডিরেক্ট কলও দিতে পারেন, বাট আই উড প্রেফার যদি আপনার প্যারেন্টস কল দেয়, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই।